বাঙালি মুসলমানের জমি দখল হয় না, বাঙালি হিন্দুর জমি দখল হচ্ছে না। আপনাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। গত 16 বছর আমরা যারা রাজনৈতিক কর্মী ছিলাম 1,32,000 মামলায় 60 লক্ষ আসামি করে 1 কোটি মানুষকে ঘরছাড়া করেছে কারা? এই রাষ্ট্র। তো মুক্তিযুদ্ধের চেতনা বেচতে 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 আওয়ামী লীগ তিতা করে ফেলছে না। এই কাজ করতে করতে করে আবার পালাইছে, তার বাপের দেশে পালাইছে, তার স্বামীর দেশে পালাইছে। বাংলাদেশ রাষ্ট্রের যত সংকট আছে দেশ আকারে, জাতি আকারে, এবং যেই সংকটগুলো আমাদের 20 কোটি মানুষকে ভোগান্তির মধ্যে ফেলছে, কষ্ট দিচ্ছে, তার কোনোটা থেকে আসলে আপনারাও বাইরে না। তো অনেক সময় ধরেন, আমি নিজে তো ইংল্যান্ডে লম্বা সময় থেকেছি এবং আমি মাইনরিটি, মানে আপনাদের মতো সংখ্যালঘু আকারে জীবনযাপন করেছি, এবং আমার 3টা মাইনরিটি, মানে একই চরিত্রে একই অঙ্গে বহুরূপ বলে না, মানে আমার এক অঙ্গে 3 সংখ্যালঘু চরিত্র নিয়ে আমি ওখানে জীবনযাপন করেছি। একটা সংখ্যালঘু কি হিসাবে বলেন? আমার গায়ের রং। আমি সাদা মানুষের দেশে আমি একটা কালো মানুষ, তাহলে আমি মাইনরিটি হয়ে গেলাম না ওখানে? আমি খ্রিস্টান জনগোষ্ঠীর মাঝখানে আমি একজন মুসলমান, আমি মাইনরিটি হয়ে গেলাম। আমি ইংরেজি ভাষীদের দেশে আমি একজন বাংলা ভাষী, তা আমি সংখ্যালঘু হয়ে গেলাম না? তাহলে আপনাদের থেকেও আমি বেশি জটিল সংখ্যালঘু হিসাবে জীবনযাপন করেছি। একটা পার্থক্য আছে, একটা পার্থক্যের জায়গা হচ্ছে যে এমন একটা রাষ্ট্রে ছিলাম যে রাষ্ট্রে অধিকারের প্রশ্নটা প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত। সেখানে রাষ্ট্র আছে, সেখানে অধিকার দেবার মতো প্রতিষ্ঠান আছে, সেখানে জনগণের ভিতরে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ, সম্মান কম্পারেটিভলি আমাদের থেকে অনেক বেশি আছে। তো সেই জায়গাতে সংখ্যালঘু হিসাবে বেঁচে থাকবার যে ন্যূনতম সম্মানের জায়গা, মর্যাদার জায়গা, সেটা আমাদের ছিল ওখানে। সেখানে আপনারা পিছিয়ে আছেন, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যদি যন্ত্রণার কথা বলেন যে আপনাদের কষ্ট যন্ত্রণা আমরা বুঝি কিনা, এটা আসলে অনেকাংশে বুঝি, হয়তো পুরোপুরি বুঝি না। কারণ ব্যথার কষ্টটা এমন, যার শরীর থেকে রক্ত বের হয় ওই সময়টাতে ব্যথা আসলে উনিই ফিল করতে পারেন, আর কেউ ফিল করতে পারে না। অতএব আপনারা 47-48 থেকে যে আপনাদের শরীর থেকে রক্ত ঝরছে, এই রক্ত ঝরা যে প্রজন্মের পর প্রজন্ম রক্ত ঝরে চলেছে, এই রক্ত ঝরার যে কষ্ট, এটা আসলে আপনারা ছাড়া অন্য কেউ বুঝবে না। এবং এটা এমন একটা সংকট যে 71-এর যুদ্ধটা, আমাদের মুক্তিযুদ্ধটা এই সংকটটাকে সমাধানের দিকে নিতে পারে নাই, অথচ 71-এর যুদ্ধটা এই সমস্যাটাকে সমাধান করে ফেলতে পারত। এটাকে দিল্লির এজেন্ডা আকারে এটাকে ম্যানিপুলেট করা হয়েছে। কেন বলছি যে 71-এর লড়াইটা তো আমাদের মধ্যে বিভাজন হবার কথা না। 71-এর লড়াই হয়েছে আমরা একটা রিপাবলিক করব, একটা জনগণের রাষ্ট্র বানাবো। এই ভূখণ্ডে যারা যারা থাকেন সবাই এই রাষ্ট্রের জনগণ। 71-এর লড়াই ছিল যে আমরা এমন একটা রাষ্ট্র বানাবো যে রাষ্ট্রটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে চলবে। তো সেটা তো বলা হয় নাই যে শুধু বাঙালির জন্য সাম্য অথবা অবাঙালির জন্য সাম্য না, শুধু পাহাড়ির জন্য সাম্য হবে না, আওয়ামী লীগের জন্য সাম্য হবে, মানবিক মর্যাদা হবে, তেমন রাষ্ট্রের কথা তো আমরা বলি নাই। তাহলে 71-এর লড়াইটা কিন্তু আমাদের সবাইকে, পাহাড়ি, বাঙালি, উর্দুভাষী, বাংলাভাষী, সবাইকে একত্রিত করবার একটা লড়াই ছিল। এটাই ছিল বৈষম্যের বিরুদ্ধের একটা লড়াই। অতএব সেইটা আমাদেরকে একত্রিত না করে স্যাডলি যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তারা আমাদেরকে বিভাজিত করেছে। এবং এই বিভাজন করতে করতে রাষ্ট্র এমন জায়গায় এসেছে যে সে প্রত্যেককেই অপরায়ণ করে, অন্য মানে আদারিং করে আর কি। আপনারা যদি দেখেন যে 2 মুখ সাপ আছে, একটা সাপ আছে পৃথিবীতে, যদি টেলিভিশনে দেখে থাকেন 2টা মুখ আছে। 2 মুখ সাপের যখন প্রচণ্ড ক্ষুধা লাগে কিন্তু সে শিকার করতে পারছে না, বিশেষ করে মহিলা সাপ যখন প্রেগনেন্ট থাকে তখন সে শিকার করতে যেতে পারে না, তাকে গর্তে লুকায় থাকতে হয়। যখন প্রচণ্ড ক্ষুধার্ত থাকে তখন একটা মাথা আরেকটা মাথার অংশের দিকে কামড়াইতে থাকে। তো এই রাষ্ট্রটা যারা পরিচালনা করেছে এরা হচ্ছে আসলে ওই 2 মুখ সাপের মতো। সে সবাইকে কামড়ায়, খালি অন্য কেউ কামড়ায়, দেশের মানুষকে কামড়ায়, বাংলাভাষীরে কামড়ায়, পাহাড়িরে কামড়ায়, উর্দুভাষীরে কামড়ায়, সে সবাইরে কামড়ায়। এখন দেখেন আপনাদের জমি দখলের কথা আসছে, কথা সত্য, আপনাদের জমি দখল হচ্ছে। জমি বাঙালি মুসলমানের জমি দখল হয় না, বাঙালি হিন্দুর জমি দখল হচ্ছে না। আপনাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। গত 16 বছর আমরা যারা রাজনৈতিক কর্মী ছিলাম 1,32,000 মামলায়
60 লক্ষ আসামি করে 1 কোটি মানুষকে ঘরছাড়া করেছে কারা? এই রাষ্ট্র তো। মুক্তিযুদ্ধের চেতনা বেচতে 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 আওয়ামী লীগ তিতা করে ফেলছে না এই কাজ করতে করতে, করে আবার পালাইছে, তার বাপের দেশে পালাইছে, তার স্বামীর দেশে পালাইছে। তাহলে এই আমাদের সমস্যাটা আসলে শুধু সংখ্যালঘুর সংখ্যাগুরুর সমস্যা না, সমস্যাটা হচ্ছে পুরো দেশের সমস্যা, রাষ্ট্রের সমস্যা। পুলিশ যখন ঘুষ নেয়, চাঁদা নেয় জিডি করতে, তখন কি জিজ্ঞেস করে ভাই আপনি কি উর্দুতে কথা বলেন না বাংলায় কথা বলেন? আপনি কি পার্বত্য চট্টগ্রামে থাকেন না বিহারি ক্যাম্পে থাকেন জিজ্ঞেস করে? না সবার কাছ থেকে 500 টাকা ছাড়েন, 1000 টাকা ছাড়েন। ট্রাফিক পুলিশ যখন গাড়ি আটকায়, মোটরসাইকেল আর ড্রাইভাররা যখন ওই চৌরাস্তার মোড়ের ক্যান্টিন আছে না, প্রত্যেক জায়গায় পুলিশের ক্যান্টিন আছে না, দেখছেন রাস্তার মোড়ে মোড়ে ক্যান্টিনে নিয়ে যায়, ক্যান্টিনে নেওয়ার পর জিজ্ঞেস করে যে ভাই 47 সালে আসছেন না 1917 সালে আসছেন, জিজ্ঞেস করে না। লাইসেন্সটা রাইখা ভাই 1500 টাকা দিবেন না 3000 টাকা মামলা দিব, সমান না? কথা সমান। তাহলে আমাদের যে লড়াই, 24-এর লড়াইটা কোথায়? 24-এর লড়াইটা হচ্ছে এই যে বৈষম্য, যেটার ভুক্তভোগী আপনি হচ্ছেন, আমি হচ্ছি। আমি দেখেন আমার নিজের কথা বলি যে আমি তো বাংলাদেশের কনটেক্সটে একটা পরিচিত লোক, কোনো রকম সামান্য হইলেও তো পরিচিত লোক। আমার বর্গা চাষি আমার জমি দখল করে ফেলছে, যে 30 বছর ধরে আমাদের বাপদাদার জমি চাষ করতেছে, সে ভুয়া জাল দলিল বের করে ওই জমি এখন নিজে চাষ করতেছে। আমাদের বর্গাদার, যাকে নতুন বর্গাদার পাঠাইছে, তারে পিটায় জমি থেকে বার করে দিচ্ছে। এখন দেখেন ওর মতো একটা বর্গা চাষিকে ম্যানেজ করা আমার জন্য কত সহজ কাজ, কিন্তু করতে পারতেছি, তারে বুঝাইতে পারতেছি না, সালিশে আনতে পারতেছি না, আবার প্রশাসনেও যাইতে পারতেছে না। প্রশাসনরে বললে ওরা তো একদিন উঠায় নিয়ে আসবে, তারপর আমার সাংবাদিক ভাইরা বলবে যে ব্যারিস্টার ফুয়াদ ক্ষমতা দেখাইলেন বর্গা চাষির সাথে। বাস্তবতা তাই হবে না বাংলাদেশে? তাই হবে তো। তাহলে আমার চাষের জমি দখল হয়ে যাচ্ছে বলেন দেখি। তাহলে এইটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। এই জন্য আমি মনে করি যে আপনাদের উর্দুভাষী সম্প্রদায় আকারে আপনাদেরকে না দেখে আপনারা দেখেন যে আপনারা বাংলাদেশি, আপনারা ভিন্ন ভাষায় কথা বলেন, আপনাদের নিজস্ব সংস্কৃতি আছে, আপনাদের নিজস্ব খাবার আছে, কাপড় চোপড় থাকতে পারে, সব ঠিক আছে, অ্যাবসলিউটলি ফাইন। এই অধিকার রেখে বাংলাদেশি হিসেবে বাঁচবার যে লড়াই, এই লড়াইটা আপনার এবং আমার কিন্তু একই লড়াই। এই লড়াইতে কিন্তু কোনো পার্থক্য নাই। রাস্তায় যখন গাড়ি অ্যাক্সিডেন্টে ট্রাকের নিচে, বাসের নিচে খাদে পড়ে মানুষ মারা যায়, ওই ট্রাক ড্রাইভার কি দেখে ও কি বাংলাভাষী না উর্দুভাষী? ও কি দেখে? দেখে না। ফরমালিন খেয়ে, কীটনাশক খেয়ে যখন আপনি ধীরে 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 আপনার কিডনি নষ্ট হয়ে যায়, ওই কিডনি নষ্ট হওয়ার পরে ডাক্তার কাছে গেলে ডাক্তারকে জিজ্ঞেস করে ভাই আপনার কিডনি কি উর্দুভাষী কিডনি না বাংলাভাষী কিডনি? আপনার কিডনি কি বিহারি ক্যাম্পে বড় হয়েছে না এই পাহাড়ে বড় হয়েছে জিজ্ঞেস করে? করে না। আপনি যখন হাসপাতালে গিয়ে চিকিৎসা পান না, ভুল চিকিৎসার শিকার হন, আপনার ডান পাশের কিডনি কাটতে গিয়ে বাম পাশের কিডনি ফালায় দেয়, আপনার 5 টাকার কাজ যখন 5000 টাকায় করায়, তখন কি ডাক্তার জিজ্ঞেস করে, নার্স জিজ্ঞেস করে যে আপনি কি বাংলাভাষী না উর্দুভাষী? জিজ্ঞেস করে না। এই জন্য হচ্ছে যে আপনার আমার মুক্তির লড়াইতে কিন্তু পার্থক্য নাই। তো এই জন্য সাদাকাত ভাই সহ আপনারা আপনাদের যে কষ্টের কথা বলেছেন, এই কষ্টের সাথে আমরা সবাই একমত, সংহতি প্রকাশ করছি, এবং এটার সমাধান হচ্ছে লড়াই। 24-এ অথবা আওয়ামী লীগ বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমরা যারা 16 বছরে করেছি, আমরা কিন্তু বলি নাই আমরা আত্মাহুতি দেব, বলেছি? বলি নাই। অতএব সাদাকাত ভাই সহ আপনাদের নেতৃবৃন্দকে আমরা বিনীতভাবে অনুরোধ করব, আত্মাহুতির মতো কর্মসূচিতে আপনারা যাবেন না। মুসলমান হিসাবে এই ধরনের কর্মসূচি অ্যালাউড না আপনাদের ধর্মে। আপনারা অনেকেই তো মুসলমান না, ম্যাক্সিমাম মুসলমান, তাহলে আপনাদের ধর্ম মোতাবেক আত্মাহুতির কোনো আইডিয়া হইতে পারে না। আপনাদের আইডিয়া হচ্ছে লড়াই। মুসলিমের জায়গা হচ্ছে জালেমের বিরুদ্ধে লড়াও। যারা যারা ফেরাউন আছে, ফেরাউনের বিরুদ্ধে লড়াই করতে হবে, নমরুদের বিরুদ্ধে লড়াই করতে হবে, কারবালার প্রান্তরে গিয়ে লড়াই করতে হবে। লড়াই করতে করতে জীবন চলে গেলে চলে যাবে। তো এই জন্য হচ্ছে আমার অনুরোধ হচ্ছে আত্মাহুতির কর্মসূচি উদ্যোগ করেন, আমরা সবাই মিলে আপনাদের হয়ে এই লড়াইটা করব। প্রশাসনের সাথে করব, সরকারের সাথে করব, আওয়ামী বাটপাটদের সাথে করব, নতুন আওয়ামী বাটপাট যারা তৈরি হইতেছে তাদের বিরুদ্ধে করব, সবাই মিলে করব। আপনারা কর্মসূচি দেন, কারা কারা ঝামেলা করছে, কারা কারা চাঁদাবাজি করছে, কাদের কাদের ব্যানার পরিবর্তন হয়েছে, ব্যানারে নতুন দল কারা কারা আসছে, সবার নাম করেন, তালিকা করেন, সবার বিরুদ্ধে আমরা লড়াই করব। অতএব এই লড়াইটা হচ্ছে আমাদের 16 বছরের নমরুদীয় শাসনের বিরুদ্ধে যে লড়াই, লক্ষণ সেনের পালিয়ে যাবার যে লড়াই,
এই দাসত্বের বিরুদ্ধে লড়াই হচ্ছে আমার এবং আপনার লড়াই। এই লড়াইতে হচ্ছে সবরের সাথে লড়াইটা করে যাইতে হবে। সামটাইমস মনে হইতো, ধরেন আমরা যখন হাসিনার বিরুদ্ধে কথা বলছি, আপনারা অনেকে বলছেন না যে ভাই এই লোকটা ইদার হলো গোয়েন্দা সংস্থার লোক, নইলে এত সাহস আছে কোত্থেকে, এরা গুম করে না কেন? আমার বিভিন্ন লোক জিজ্ঞেস করছে ভাই আপনারা গুম করে না কেন? মানে আইডিয়াটা কি দেখেন, আমি তার অধিকারের হয়ে চিৎকার চেঁচামেচি করছি, সে যেখানে আমার পাশে দাঁড়াবে, আমার হয়ে কথা বলবে, সে আমাকে সন্দেহ করতেছে আমি গোয়েন্দা সংস্থার টাকা খেয়ে কথা বলতেছি মনে হয় আওয়ামী লীগের বিরুদ্ধে। এই কনস্পিরেসি পলিটিক্স সংখ্যালঘুদেরকে সারা পৃথিবীতে পিছায়া দেয়। আমি ইংল্যান্ডে থাকা সংখ্যালঘুদের মনস্তত্ত্ব থেকে বলছি, সবসময় খালি মনে হয় যে সাদারা মনে হয় চায় না আমরা শিক্ষিত হই, সাদারা মনে হয় চায় না আমি একটা ভালো চাকরি করি, সাদারা মনে হয় চায় না আমার দমায় রাখবে, সাদারা মনে হয় চায় না আমি এই দেশে থাকি আমার পাঠায় দিবে। ব্যাপারটা আসলে তা না। কেউ কেউ চাইতে পারে, কারো কারো মাথায় এটা থাকতে পারে, কিন্তু দিন শেষে রাষ্ট্রের সাথে এই লড়াই আসলে সবার, সব নাগরিকের, আপনার এবং আমার, সব ভাষার, পাহাড়ের, সমতলের, মারেন্ডির, চাকমার, হরিজনের, সবার। সুইপার কলোনিতে হরিজন সম্প্রদায়ের বিল্ডিং ভেঙে দিয়ে আসছে না সিটি কর্পোরেশন, তারা কি উর্দু ভাষায় কথা বলে? কত শত বছর আগে আসছে বলেন তো হরিজনরা? ব্রিটিশ আমলে আসছে, 150-200 বছর আগে আসছে। চা শ্রমিকরা 19 শতাব্দীতে আসছে, অষ্টাদশ শতাব্দীতে আসছে, সেই দক্ষিণ ভারত থেকে আসছে। ওরা তো বাংলাদেশের নাগরিক, তারপরে মূল্য পায় না কেন, মজুরি পায় না কেন? ওরা না হয় আপনার বন্ডেজ লেবার হিসেবে পাহাড়ে পাহাড়ে চা পাতা তোলে, আমাদের গার্মেন্টস শ্রমিক ভাই বোনরা কদিন পর রাস্তায় নামা লাগে না, আন্দোলন করা লাগে না বেতনের জন্য? তাহলে ও কোন ভাষায় কথা বলে? ও কবে এই দেশ থেকে আসছে? তাহলে সংকটটা হচ্ছে এই রাষ্ট্রের রাষ্ট্র না হয়ে ওঠার সংকট। সংকটটা হচ্ছে এই দেশটা এখনো আমার আপনার সবার হয় নাই। সবারই দেশ গান আছে না, আসলে দেশটা সবার না। এই জন্য হচ্ছে সাদাকাত ভাইদের মতো হচ্ছে যে আপনারা নীল ধ্রুব তারার মতো বেঁচে থাকতে হবে। কারা যেন ভালোবেসে, বলেন গান ভুলেছেন, নীল ধ্রুব তারার গান, কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। সেইটা হচ্ছে নীল ধ্রুব তারা, এইটা হচ্ছে লড়াইয়ের বীরত্বের গল্প। অতএব সাদাকাত ভাই থেকে শুরু করে আপনারা যারা কমিউনিটিতে আছেন, আপনাদের নীল ধ্রুব তারার মতো করে লড়াইটা করে যেতে হবে, ক্ষান্ত দেওয়া যাবে না। আত্মাহুতি দেওয়া মানে হচ্ছে আপনি পরাজিত হয়ে গেলেন, আপনি মেনে নিলেন আপনি আওয়ামী লীগের কাছে পরাজিত হয়েছেন। অতএব পরাজয়ের জন্য লড়াকু বীরদের কোনো জায়গা নাই, সম্ভব না। অতএব আপনারা সবাই লড়াই চালিয়ে যাবেন, এই লড়াইতে আমরাও থাকবো আপনাদের পাশে ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালাম আলাইকুম।